সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে যখন উৎখাত করা হলো তখন সেটা শুধু তার প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসনের ২৪ বছর নয়, বরং তার পরিবারের ৫০ বছরের শাসনের অবসান হয়। সেদিন দামাস্কাসের চারপাশে সশস্ত্র বিদ্রোহীরা যখন ঘিরে ফেলল তখন প্রাণে বাঁচতে ক্ষমতাচ্যুত আসাদ এক রোমহর্ষক পরিকল্পনা করেন। রয়টার্সের অনুসন্ধানী এক প্রতিবেদনে তেমন তথ্যই উঠে এসেছে। রয়টার্স এই প্রতিবেদনের নাম দিয়েছে অপারেশন আসাদ। সেই প্রতিবেদনের আলোকেই আমরা জানবো সেদিন কিভাবে পালিয়েছিলেন আসাদ, কিভাবে অঢেল সম্পদ নিজের সঙ্গে নিয়েছিলেন। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আছি লাবিব হাসান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে ২৪ বছর ধরে সিরিয়া শাসন করা স্বৈরশাসক বাশার আল আসাদ একটি ব্যক্তিগত জেট বিমানে করে গোপনে মিশনে সিরিয়া ছেড়ে আকাশপথে উড়াল দেন। এ সময় নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র এবং তার সম্পদের পেছনে থাকা জটিল কর্পোরেট নেটওয়ার্ক সম্পর্কিত গোপন নথিপত্র সরিয়ে ফেলেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার শাসক বাশার আল আসাদ ক্ষমতা হারানোর আগে ৪টি গোপন ফ্লাইটের মাধ্যমে নগদ অর্থ, মূল্যবান সম্পদ ও গোপন নথি সংযুক্ত আরব আমিরাতে পাচার করা হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে। সম্পদের পাশাপাশি ওই বিমানে করে আসাদের আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ সহকারী ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের কর্মীদেরও পাঠানো হয়। আর এই বিমানগুলোর নেতৃত্ব দেন আসাদের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ইয়াসার ইব্রাহিম। এই অপারেশনটি ছিল সাবেক শাসনের গোপন অর্থনৈতিক সাম্রাজ্য রক্ষার কৌশল। বর্তমানে সিরীয় সরকার এসব সম্পদ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার নোটিশ, সিরিয়ার অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ এবং আসাদের ব্যবসায়িক নেটওয়ার্কের এক সদস্যের মতে প্রেসিডেন্সির অর্থনৈতিক ও আর্থিক দপ্তরের দায়িত্বে থাকা ইব্রাহিম বাশার আল আসাদের জন্য এক বিস্তৃত কর্পোরেট নেটওয়ার্ক গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এই নেটওয়ার্কের মাধ্যমে আসাদ সিরিয়ার অর্থনীতির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করতেন। সেখানে ইব্রাহিম প্রায় এই সাবেক শাসকের ছায়া হিসেবে কাজ করতেন। ২০১১ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনে দমন পীড়নের পর পশ্চিমা দেশগুলো আসাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে সেই নিষেধাজ্ঞা ইব্রাহিমের ওপরও বাড়ানো হয়, কারণ তিনি শাসক গোষ্ঠীকে সহায়তা করেছিলেন। রয়টার্সের ফ্লাইট ট্র্যাকিং রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে এমব্রেয়ার লেগেসি ৬০০ মডেলের একটি জেট সিরিয়া আসাদের পতনের আগের ৪৮ ঘন্টায় টানা ৪ বার সেখানে যাতায়াত করে। বিমানটির টেইল নম্বর ছিল C5SKY এবং এটি গাম্বিয়ায় নিবন্ধিত। ফ্লাইট ট্র্যাকিং রেকর্ড, স্যাটেলাইট চিত্র এবং বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের এক সাবেক সদস্যের তথ্য অনুযায়ী চতুর্থ ফ্লাইটটি ৮ ডিসেম্বর সিরিয়ার লাতাকিয়ার কাছের রুশ পরিচালিত হামিম সামরিক বিমান ঘাঁটি থেকে ছেড়ে যায়। ওই একই দিন একই বিমান ঘাঁটি থেকে রাশিয়ায় পালিয়ে যান আসাদ। সিরিয়া থেকে আসাদের সম্পদ উদ্ধার করার এই অপারেশনের বিষয়টি আগে প্রকাশিত হয়নি। এই পরিকল্পনার সম্পর্কে জানতেন এরকম ১৪ জন সিরীয় সূত্রের সাথে কথা বলেছে রয়টার্স। তাদের মধ্যে বিমানবন্দর কর্মী, সাবেক গোয়েন্দা ও প্রেসিডেন্ট গার্ডের কর্মকর্তা এবং আসাদের ব্যবসায়িক নেটওয়ার্কের একজন সদস্য ছিলেন। বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে ইব্রাহিমের সহযোগীদের মধ্যকার একটি হোয়াটসঅ্যাপ আলোচনা, ফ্লাইট ট্র্যাকিং ডেটা, স্যাটেলাইট চিত্র এবং ৩টি মহাদেশের কর্পোরেট ও এভিয়েশন মালিকানা রেজিস্ট্রার পর্যালোচনা করেছে, যাতে আসাদের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী কিভাবে বিমানটির নিরাপদ যাত্রা নিশ্চিত করেছেন তা তুলে ধরা সম্ভব হয়। ওই জেট বিমানে কমপক্ষে $৫ লাখ নগদ অর্থ রাখা, চিহ্নহীন কালো ব্যাগ, গোপন নথি, ল্যাপটপ ও হার্ড ড্রাইভ বহন করা হয়। এসব ডিভাইসে দ্য গ্রুপ নামে একটি গোপন নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যা আসাদ ও ইব্রাহিম টেলিকম, ব্যাংকিং, রিয়েল এস্টেট, জ্বালানি এবং অন্যান্য খাতে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতেন। আসাদ তার শাসনামলের শেষ ব্যস্ত দিনগুলোতে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের কাছে থেকেও নিজের অবস্থান গোপন রেখেছিলেন। এখন তিনি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। রয়টার্স আসাদ বা ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, আসাদের পতনের আগে দেশের বাইরে পাচার হওয়া রাষ্ট্রীয় অর্থ ফেরত আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, কারণ নিষেধাজ্ঞা ও মুদ্রা সংকটে জর্জরিত সিরিয়ার অর্থনীতিকে সহায়তা দেয়া এখন জরুরি। ওই কর্মকর্তা আরও জানান, আসাদের পতনের আগেই অর্থ পাচার হয়েছে, তবে কিভাবে তা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলেননি। তিনি জানান, অর্থ কোথায় গেছে তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। আসাদ এই উদ্ধার অভিযানের সরাসরি নির্দেশ দিয়েছিলেন কিনা তা রয়টার্স স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেন, তবে মিশনের সঙ্গে সরাসরি যুক্ত একাধিক সূত্র জানিয়েছে শাসকের অনুমতি ছাড়া এই মিশন সম্ভব ছিল না।
6 ডিসেম্বর যখন ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছিল, তখন 13 শাসনের এমব্রিয়ার জেটটি দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আসে। অপারেশনের সঙ্গে জড়িত 6টি সূত্র জানিয়েছে, সিরিয়ার বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের পোশাক পরা 1 ডজনের বেশি সদস্য বিমানবন্দরের ভিআইপি অংশ, হল অব সেরিমনিজ এবং সেখানকার প্রবেশপথ পাহারা দিতে মোতায়েন করা হয়। এর মধ্যে 4 জন বলেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 3 জন প্রত্যক্ষদর্শী জানিয়েছে কালো কাঁচ লাগানো কয়েকটি বেসামরিক গাড়ি ওই এলাকায় পৌঁছায়। 2 জন বলেন এসব গাড়ি ছিল রিপাবলিকান গার্ডের, যারা প্রেসিডেন্ট আসাদ ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। রিপাবলিকান গার্ড যুক্ত থাকার অর্থ এই অভিযানের নির্দেশ বাসার আল আসাদি দিয়েছেন, বলেছেন গার্ডের এক সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি যোগ করেন, এই গার্ড কেবল তাদের কমান্ডার আসাদের চাচাতো ভাই জেনারেল তালাল মাখলুফ কিংবা আসাদের আদেশ মেনে চলে। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী প্রতিবার C5SKY বিমানটি আবুধাবির আল বাতেন এক্সিকিউটিভ বিমানবন্দরে অবতরণ করেছিল। এই ভিআইপি ব্যবহারের জন্য পরিচিত এই বিমানবন্দরটি গোপনীয়তার জন্য খ্যাত। প্রথমবার 6 ডিসেম্বর বিমানটি দুবাই থেকে উড়ে দুপুর নাগাদ দামাস্কাসে নামে। এরপর এটি আল বাতেনে যায় এবং রাত 10টার কিছু পর আবার দামাস্কাসে ফিরে আসে। বিমানবন্দরে কর্মরত 5 জনের একজন জানান, প্রতিবার যখন বিমানটি নামতো তখন কয়েকটি গাড়ি দ্রুত এসে কিছু সময় অপেক্ষা করত, তারপর বিমান ছাড়ার আগেই সরে যেত। সূত্র রয়টার্সকে আরও জানায়, দামেস্কো থেকে ছেড়ে যাওয়া দ্বিতীয় ফ্লাইটে কয়েকটি ছবি ও ছোট আকারের ভাস্কর্য ছিল। 7 ডিসেম্বর বিকেল 4টার দিকে বিমানটি আবার দামাস্কাসে ফিরে আসে এবং 1 ঘন্টারও কম সময় পর তৃতীয়বারের মতো আল বাতেনে উড়ে যায়। এবার বিমানের নগদ অর্থের ব্যাগ ছাড়াও হার্ড ড্রাইভ ও ইলেকট্রনিক ডিভাইস ছিল, যাতে আসাদের কর্পোরেট নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য সংরক্ষিত ছিল বলে জানান ওই গোয়েন্দা কর্মকর্তা ও আসাদের ব্যবসায়িক নেটওয়ার্কের এক সদস্য। তাদের মতে এসব ডেটার মধ্যে ছিল আর্থিক নথি, বৈঠকের কার্যবিবরণী, কোম্পানি ও সম্পত্তির মালিকানা, অংশীদারত্ব, নগদ লেনদেনের বিবরণ এবং অফশোর কোম্পানি ও অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য। সাবেক গোয়েন্দা কর্মকর্তা জানান, এইবার যখন বিমানটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আমিরাত দূতাবাসের গাড়ি ভিআইপি এলাকায় প্রবেশ করে। এতে ধারণা করা যায় আমিরাত সরকার এই অপারেশনের কথা জানত। 8 ডিসেম্বর ভোরে বিদ্রোহীরা দামাস্কাসে প্রবেশ করলে বাসার আল আসাদ রুশ বাহিনীর সহযোগিতায় উপকূলীয় ঘাঁটি লাতাকিয়ার দিকে পালিয়ে যান। দামাস্কাস বিমানবন্দর তখন কার্যক্রম বন্ধ করে দেয়। সেই রাতে মধ্যরাতের কিছু পর C5SKY বিমানটি আল বাতেন থেকে শেষবারের মতো উড্ডয়ন করে, যা স্থানীয় সময় ভোর 3টার দিকে হোমস শহরের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি ফ্লাইট ট্র্যাকিং সিস্টেমে থেকে অদৃশ্য হয়ে যায় এবং প্রায় 6 ঘন্টা পর আবার হোমসের আকাশে ফিরে আসে, আবুধাবির দিকে রওনা হয়। ওই ফ্লাইটে ছিলেন আহমেদ খলিল, ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ও আসাদের নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ সদস্য। একাধিক সূত্র জানায়, তিনি একটি সাজোয়া গাড়িতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সহায়তায় হামিম ঘাঁটিতে পৌঁছান এবং সঙ্গে করে $5 লাখ নগদ অর্থ আনেন। রয়টার্স ফেসবুকের মাধ্যমে খলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। আলবার্স ইনভেস্টমেন্টস ও SIIB-তে মন্তব্য চেয়ে পাঠানো ইমেলের প্রতিক্রিয়াও জানানো হয়নি। আসাদের ঘনিষ্ঠ বৃত্তের একজন সদস্য এবং সিরিয়ার ব্যবসায়ী শ্রেণীর এক সদস্য জানিয়েছে, ইব্রাহিম C5SKY বিমানটি লিজ নিয়েছিলেন লেবাননের ব্যবসায়ী মোহাম্মদ ওয়েহবের কাছ থেকে। হোয়াটসঅ্যাপ কথোপকথনে ইব্রাহিমের এক সহযোগী বিমানটিকে লেবানিজ বিমান বলে উল্লেখ করেন। বিমানটি 2024 সালের এপ্রিল থেকে গাম্বিয়ার একটি স্থানীয় প্রতিষ্ঠান ফ্লাইং এয়ারলাইন কোম্পানি এর নামে নিবন্ধিত। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী আসাদের পতনের আগের কয়েক মাসে বিমানটি আসাদের মিত্র রাশিয়ায় যাতায়াত করেছে, তবে ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়া পশ্চিমা বিমান নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।